হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা এই ভিডিও ক্লাসে যেটা জানবো, সপ্তম শ্রেণীর যে চ্যাপ্টারটা আমরা শুরু করেছিলাম, তো সেখানে তাপ যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো সেটার পরবর্তী পর্যায়ে আমরা আসছি, যেখানে আলোচনা হবে আজকের অবস্থার পরিবর্তন। তো আমরা অবস্থা, এটা কার অবস্থা না কোনো পদার্থের যে অবস্থার পরিবর্তন, তো এটা আলোচনা করার আগে আমরা যেটা আলোচনা করব যে তাপ প্রয়োগের ফলাফল। তো এই অবস্থার পরিবর্তনটা প্রধানত কখন হয় না, তাপ যদি কোনো বস্তুতে আমরা প্রয়োগ করি, তার ফলাফল স্বরূপ যেগুলো ঘটতে থাকে তার মধ্যে হচ্ছে এটা এক নম্বর। তো তাপ প্রয়োগের ফলে কি কি ঘটে? তাপ প্রয়োগের ফলে আমরা যেটা জেনেছি, এক নম্বর, কোন বস্তুর উষ্ণতার বৃদ্ধি ঘটে। দ্বিতীয়ত কি হয়, কোন বস্তুর আকার, আকৃতি বা আকার পরিবর্তন ঘটে, অর্থাৎ বলতে গেলে আয়তনের পরিবর্তন ঘটে, আয়তন বৃদ্ধি ঘটে যদি তাপ বাড়ানো হয়। তৃতীয় আর একটা বিষয় যেটা ঘটে না, কোনো পদার্থের উপর যখন আমরা তাপ প্রয়োগ করব, তখন কি হবে, পদার্থটা ওই বিশেষ যে অবস্থায় ছিল সেই অবস্থা থেকে পরিবর্তিত হয়ে অন্য এক অবস্থায় রূপান্তরিত হবে, অর্থাৎ অবস্থার পরিবর্তন এইটা ঘটবে। তো এই অবস্থা, কোনো একটা পদার্থের কি কি অবস্থা সাধারণত থাকে সেটা আমরা জানি না। সেই তিনটা পদার্থের যে অবস্থা রয়েছে, একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা হচ্ছে তরল অবস্থা, আর একটা হচ্ছে গ্যাসীয় অবস্থা, গ্যাসিয়াস স্টেট। কোন পদার্থ সাধারণত এই তিনটা অবস্থাতে সাধারণত থাকে। তো এই তিনটি অবস্থা ছাড়াও কিন্তু আমরা জানবো, যখন উচ্চ ক্লাসে আমরা বিজ্ঞান পড়বো, যে পদার্থের আরো একটা অবস্থা আছে যেটা খুব উচ্চ উষ্ণতাতে কোন পদার্থ যে অবস্থাতে থাকে, সেটা হচ্ছে প্লাজমা অবস্থা। প্লাজমা, এই অবস্থাটা কি এর সম্পর্কে আমরা জানবো, যে এখানে পদার্থ আয়নিত অবস্থায় থাকে এবং এটা অনেক উচ্চ তাপমাত্রাতে পদার্থ এই অবস্থায় থাকে। যেমন আমরা জানি যে সূর্যের মধ্যে যে এত তাপমাত্রা রয়েছে, সেই তাপমাত্রাতে কিন্তু সূর্যের মধ্যে সমস্ত বস্তুটা এই প্লাজমা অবস্থাতেই রয়েছে। আরো একটা বিশেষ অবস্থা যেটা রয়েছে, যখন কোনো বস্তুটিকে শীতল করতে শুরু করা হবে, ঠান্ডা করতে শুরু করলে সেটা কঠিন হয়। আলটিমেট কঠিন পদার্থকে যখন আমরা আরো ঠান্ডা করতে থাকবো, যদি সেখান থেকে আরো তাপ নিষ্কাশন করতে থাকবো, তখন পদার্থের আরো একটা অবস্থা আসে, যেটাকে বলা হচ্ছে অতি শীতল অবস্থা। যেটা প্রকৃতপক্ষে যেই অবস্থাতে পৌঁছলে পদার্থটার মধ্যে কিন্তু একটা বিশেষ গুণ চলে আসে, যাকে আমরা অতি পরিবাহী অবস্থা বলেও বলে থাকি। অতি পরিবাহী অবস্থা, যাকে সুপার কন্ডাক্টিভ স্টেট বলেও বলা। তো আমাদের এখানের আলোচনার বিষয় প্রধানত পদার্থের যে তিনটি অবস্থায় সচরাচর আমরা পেয়ে থাকি, সেটা হচ্ছে কি, কঠিন পদার্থ, তরল পদার্থ এবং গ্যাসীয় পদার্থ। কঠিন পদার্থের আমরা জানি কি বৈশিষ্ট্যগুলো, না তার নির্দিষ্ট আকার আছে, আয়তন আছে, এবং কখনো কখনো কঠিন পদার্থগুলো নির্দিষ্ট কেলাস যুক্ত হয়ে থাকে। তরল পদার্থের বৈশিষ্ট্যগুলো কি কি, না এই পদার্থগুলোর না আছে কোনো নির্দিষ্ট আকার, কিন্তু নির্দিষ্ট আয়তন আছে। আবার গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে জানবো, না এই পদার্থগুলোর না আছে নির্দিষ্ট কোনো আকার, না আছে কোনো আয়তন, যে কোনো পাত্রে রাখা হোক না কেন সেই পাত্রের পুরো জায়গা দখল করে নেবে এবং পুরো আয়তনও দখল করবে। তো এই হচ্ছে তিন প্রকার পদার্থের তিন রকমের যে বৈশিষ্ট্যগুলো। এখন আমরা যদি একটা বিশেষ বস্তু, ধরো কোন কঠিন বস্তু হিসাবে নিয়ে থাকি, এবং তাকে যদি আমরা তাপ দিই, তাহলে সেই পদার্থটা তাপ গ্রহণ করে 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 একটা বিশেষ তাপমাত্রায় এলে তার গলতে শুরু করবে, অর্থাৎ তরলে রূপান্তরিত হওয়া শুরু হবে। সেই যে তাপমাত্রাতে শুরু হবে এবং যতক্ষণ পর্যন্ত না পুরো পদার্থটা তরল হয়ে যাচ্ছে, ততক্ষণ কিন্তু ওই তাপমাত্রাটা ফিক্সড থাকবে। তো এই যে কঠিন থেকে তরল রূপান্তরিত হওয়া শুরু হয় তাপ প্রয়োগের ফলে, এটাকেই কি বলা হচ্ছে, গলন।
তো তাপ প্রয়োগ করলে, তাপকে আমরা প্রয়োগটাকে এখানে প্লাস চিহ্ন দিয়ে আমরা লিখলাম যে গলতে শুরু করছে একটা নির্দিষ্ট তাপমাত্রা এবং যতক্ষণ না পুরো পদার্থটা তরল হচ্ছে ততক্ষণ ওই তাপমাত্রা ঠিক থাকে। ওই যে তাপমাত্রাতে এই প্রক্রিয়াটা শুরু হয় এবং শেষও হয় সেটাকেই বলা হচ্ছে গলনাঙ্ক। তো এটা জেনে রাখো, এই গলনাঙ্কটা কিন্তু পদার্থটার উপর কত চাপে রেখেছি বা পদার্থটার মধ্যে কোনো অবিশুদ্ধ পদার্থ মিশে রয়েছে কিনা এইগুলোর উপরও নির্ভর করে। তো ঠিক একই রকম ভাবে তরলটা যখন রূপান্তরিত হয়ে যাওয়ার পর, তরলে রূপান্তরিত হয়ে যাওয়ার পরে আমরা যদি ওই পদার্থটার উপর আরো তরলটার উপর তাপ প্রয়োগ করতে থাকি, তো তাপ পেতে পেতে একটা সময় আসবে তরলটা ফুটতে শুরু করবে। অর্থাৎ যে নির্দিষ্ট তাপমাত্রাতে এবং যে বায়ুমণ্ডলীয় চাপে রেখেছি আমি, সেই তাপমাত্রাতে এলে তরল পদার্থ ফুটতে শুরু করবে এবং যতক্ষণ না তরল পুরোটা তো ফুটে ফুটে বাষ্প বা গ্যাসীয় অবস্থায় চলে যাচ্ছে সেই তাপমাত্রা ঠিক থাকবে। তো এই যে তরল থেকে গ্যাসীয় রূপান্তরিত হওয়ার প্রক্রিয়াটা শুরু হচ্ছে, গ্যাস বা বাষ্প। তো এখানে এই প্রসঙ্গে আমরা বলবো গ্যাস আর বাষ্পের মধ্যে সামান্য একটু পার্থক্য আছে, যেটা আলোচনায় আসছি। তাহলে তরল থেকে যখনই বাষ্প হওয়ার প্রক্রিয়াটা শুরু হচ্ছে এটাকে বলা হচ্ছে বাষ্পীভবন। এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে বাষ্পীভবন এবং যে নির্দিষ্ট তাপমাত্রাতে এই প্রক্রিয়াটা শুরু হয় সেটাকেই বলা হচ্ছে, আমরা বলবো স্ফুটনাঙ্ক। তো বা এই স্ফুটন প্রক্রিয়াটাও বলতে পারি। এবং তো এই বাষ্পীভবন আর স্ফুটন দুটোর মধ্যে একটু পার্থক্য রয়েছে। বাষ্পীভবন যে কোনো উষ্ণতাতে কিন্তু তরলের উপরিতল থেকে খুব সামান্য হলেও তরল পদার্থটা গ্যাসে বাষ্পে রূপান্তরিত হতে শুরু করে, সেটাকে বলা হয় বাষ্পীভবন। আর একটা নির্দিষ্ট তাপমাত্রাতে এসে পৌঁছালে তখন শুরু হয় স্ফুটন। যেমন ধরো তোমরা সচরাচর দেখে থাকবে বাড়িতে যখন রান্না হয় তখন যে উনানের উপর যে হাঁড়িটাতে জল রেখে ফোটানো হচ্ছে, একটা নির্দিষ্ট তাপমাত্রাতে এলেই কিন্তু একটা সশব্দে জোরে আওয়াজ করতে থাকে এবং পুরো সমগ্র তরলটা একসঙ্গে আন্দোলিত হচ্ছে, ভেতরে ফুটছে, পরিচলন স্রোত হচ্ছে। তো সেটাই হচ্ছে স্ফুটন। আর বাষ্পীভবন হচ্ছে কিন্তু একটা নির্দিষ্ট তাপমাত্রাতে না, যে কোনো তাপমাত্রাতে তরল উপরিতল থেকে যে তরলের কিছু অংশ বাষ্প হয়ে যাচ্ছে। তো এখন বাষ্প জিনিসটা কি না, যে কোনো তরলের বায়বীয় অবস্থাটাকে বলা হয় বাষ্প। তো ওই বাষ্পটা একটা নির্দিষ্ট তাপমাত্রার উপরে থাকলে সেই বাষ্পটাকে তখন আমরা বলে থাকি গ্যাস। অর্থাৎ যে তাপমাত্রাটা বাষ্প আর গ্যাসের মধ্যে পার্থক্য করে রাখছে সেটা হচ্ছে ক্রিটিক্যাল টেম্পারেচার বা সংকট উষ্ণতা বলে থাকি। সংকট উষ্ণতার নিচে থাকলে বাষ্প, সংকট উষ্ণতার উপরে থাকলে সেটাকে বলা হচ্ছে গ্যাস। অর্থাৎ সংকট উষ্ণতাকে আমরা যদি থিটা ক্রিটিক্যাল বা টি ক্রিটিক্যাল দিয়ে উল্লেখ করি, তার নিচে থাকলে সেটা হয় বাষ্প আর তার উপরে থাকলে হয় সেটা হচ্ছে গ্যাস। তো এই যে ছোট বিষয়টা আমরা জানলাম। তো এইভাবে তরলে থেকে গ্যাস রূপান্তরিত হচ্ছে, এটা হচ্ছে স্ফুটন। ঠিক উল্টো দিক থেকে আমরা যদি ওই পদার্থগুলোর উপর থেকে তাপ বের করতে শুরু করি, নিষ্কাশন করতে শুরু করি গ্যাসীয় অবস্থা থেকে, তো সেখানে সেই গ্যাসটা কিন্তু ধীরে ধীরে ঠান্ডা হতে হতে তরলে রূপান্তরিত। এই যে ঘটনাটাকে তাপ নিষ্কাশনের দরুন যে ঘটনাটা ঘটছে, তাপ প্রয়োগটাকে আমরা প্লাস চিহ্ন দিলাম, তাপ নিষ্কাশনটাকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে বলছি। প্লাস তাপ আর মাইনাস তাপ, এই বাষ্প থেকে তখন তরলে যে রূপান্তরিত হয় এই ঘটনাটাকে বলা হয় কিন্তু ঘনীভবন। এবং একটা নির্দিষ্ট তাপমাত্রাতেই এই ঘনীভবন প্রক্রিয়াটা শুরু হয়, সেটাকে আমরা জানবো যে শিশিরাঙ্ক বলে, শিশিরাঙ্ক। আবার তরল পদার্থটাকে নিয়ে আমি ধরো তাপ নিষ্কাশন করছি, পদার্থটার ভেতর থেকে তাপ বের করে নিচ্ছি, ধীরে ধীরে তরল পদার্থটা কি হবে, একটা সময় তাপমাত্রা কমতে কমতে এমন একটা নির্দিষ্ট তাপমাত্রাতে এসে পৌঁছাবে যেই তাপমাত্রাতে কঠিন হওয়া শুরু করবে, কঠিন হতে শুরু করবে এবং সেই তাপমাত্রা কিন্তু সেখানেই স্থির হয়ে থেকে যাবে। তো সেই তাপমাত্রাতে স্থির হয়ে থেকে যাবে, সেই তাপমাত্রাটাকে তখন বলা হচ্ছে যে হিমাঙ্ক। আর এই প্রক্রিয়াটা যে ঘটনাটা ঘটে তরল থেকে কঠিনে রূপান্তরিত হওয়ার প্রক্রিয়া, এটাকেই বলা হচ্ছে কঠিনীভবন। বোঝা গেছে? তো এইগুলো হচ্ছে বিভিন্ন অবস্থার পরিবর্তন,
যেগুলো ঘটে থাকে আমাদের ক্লাস 7 এর উপযোগী করে যদি আমরা ধরে থাকি, এই 4 প্রকারের এই পরিবর্তন, অবস্থার পরিবর্তন নিয়েই আমরা আলোচনাটা করব। তো এখন এই অবস্থার পরিবর্তনের সময় আমরা কিন্তু তাপ দিচ্ছি বা নিচ্ছি, কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেছি যে প্রক্রিয়াটা শুরু হচ্ছে তখন কিন্তু তাপমাত্রাটা স্থির থেকে যাচ্ছে। তাহলে আমরা যেটা বলেছি তাপ দিলে উষ্ণতা বাড়তে থাকে বা কমতে থাকে, কিন্তু এক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে উষ্ণতা অপরিবর্তিত থাকছে। তো এই যে তাপটা যাচ্ছে কোথায়, তাপটা আমরা যেটা দিচ্ছি, ধরো কঠিন পদার্থকে তাপ দিচ্ছি, ধীরে ধীরে তরল হচ্ছে, তো ওই তাপটা কিন্তু ব্যয়িত হচ্ছে ওই যে পদার্থটার যে গঠনটা রয়েছে সেই গঠনটা পরিবর্তনের ক্ষেত্রে কাজে লাগছে। তো সেই তাপটা ওই পদার্থের মধ্যে বিলীন হয়ে যাচ্ছে। তো ওই যে তাপটাকে আমরা একটা আলাদা তাপ রূপে ডেকে থাকি, তাকে বলা হচ্ছে লীন তাপ, ল্যাটেন্ট হিট। এই লীন তাপ অর্থাৎ যারা পদার্থের মধ্যেই বিলীন হয়ে যাচ্ছে। তো ঠিক এইরকম যে যটা অবস্থার পরিবর্তন ঘটেছে ঘটনাগুলোতে আমরা 4 প্রকারের লীন তাপও আমরা পাবো। যেমন গলন যখন ঘটনাটা ঘটছে সেই অবস্থায় যে তাপটা বা লীন তাপটা প্রযোজ্য হচ্ছে সেটাকে বলা হবে গলনের লীন তাপ, গলনের লীন তাপ। ঠিক একই রকম ভাবে যখন বাষ্পীভবন ঘটছে, এই যে অর্থাৎ তরল থেকে বাষ্প অবস্থায় রূপান্তরিত হচ্ছে, এই অবস্থায় যে তাপটা প্রযোজ্য হচ্ছে যা কিন্তু তাপমাত্রা বাড়াচ্ছে না, সেটাকেই বলা হবে বাষ্পীভবনের লীন তাপ। আবার ঠিক উল্টো দিক থেকে যখনই তাপ নিষ্কাশনের দরুন এই ঘটনা ঘটছে, একে বলা হবে ঘনীভবনের লীন তাপ। আবার কঠিনীভবনের লীন তাপ। তো এই 4 প্রকার লীন তাপ বা 4 প্রকার অবস্থার পরিবর্তন এবং 4টা নির্দিষ্ট তাপমাত্রার কথা তোমরা জানলে, তোমরা ভালো করে নিশ্চয়ই বুঝতে পেরেছো। একটা আমরা বিশেষ বস্তু হিসাবে আমরা ধরি বরফকে নিয়ে আমরা বিষয়টাকে বোঝার চেষ্টা করি, কারণ জল বা বরফ কিংবা তা থেকে পাওয়া যে বাষ্প, এটা আমরা সচরাচর সর্বক্ষণই আমাদের চোখের সামনে দেখছি। তো জলকে নিয়ে যদি আমি তার থেকে তাপমাত্রা কমাতে থাকি, জলের তাপমাত্রাটা অর্থাৎ জল থেকে যদি তাপটাকে বের করতে থাকি, একটা সময় দেখা যাবে জলটা 0 ডিগ্রি উষ্ণতাতে পৌঁছাবে। এই 0 ডিগ্রি উষ্ণতা থেকে এসে আবার 0 ডিগ্রি উষ্ণতার বরফে পরিণত হবে, অর্থাৎ কঠিন হবে। তো ওই যে নির্দিষ্ট তাপমাত্রাতে এই ঘটনা ঘটছে সেই 0 ডিগ্রিটাকে বলা হচ্ছে জলের হিমাঙ্ক। এবং জলের ক্ষেত্রে দেখা গেছে যে 1 গ্রাম জলকে যদি আমি 0 ডিগ্রি উষ্ণতার থেকে 0 ডিগ্রি উষ্ণতার বরফে পরিণত করতে চাই, দেখা যাচ্ছে যে 80 ক্যালোরি তাপ লাগে, 80 ক্যালোরি তাপ। তো সেই জন্য লীন তাপও যেহেতু এটা একটা তাপ শক্তির রূপ, তার এককও কিন্তু হবে এসআই সিজিএস পদ্ধতিতে ক্যালোরি এবং এসআই পদ্ধতিতে হচ্ছে জুল। কিন্তু এক্ষেত্রে কত পরিমাণ পদার্থের ক্ষেত্রে এই তাপটা লাগছে সেইটার উল্লেখ কিন্তু আমাকে করতে হবে। তাহলে বরফের গলনের লীন তাপের মান কত? 80 ক্যালোরি পার গ্রাম। ঠিক একই রকম ভাবে যদি আমরা 1 গ্রাম জলকে নিয়ে জলটাকে 1 গ্রাম যে বাষ্পে রূপান্তরিত করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমাকে কত তাপ দিতে হয় না, আমরা যেটা জানি 537 ক্যালোরি পার গ্রাম। তো আমরা ক্যালোরি এবং গ্রাম যে জুলের মধ্যে সম্পর্ক আমরা জানি 1 ক্যালোরি সমান 4.2 জুল। তো সেই যে সম্পর্কটা থেকেও কিন্তু কত জুল পার কেজি তাপ লাগবে সেটা নিশ্চয়ই তোমরা বের করতে পারবে। তো সেটা তোমাদের হোমওয়ার্ক হিসাবে থাকলো, তোমরা বের করবে যে জলের বাষ্পীভবনের লীন তাপের মানটা এসআই পদ্ধতিতে কত কিংবা সিজিএস পদ্ধতিতে বরফের গলনের লীন তাপের মানটা কত। তো এখান থেকে নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পারবে। তো একটা বিষয় নিশ্চয়ই বুঝতে পারছো, তাপ দিলেও সেই তাপটা কিন্তু ওই পদার্থের মধ্যেই থেকে যাচ্ছে, কিন্তু তাপমাত্রা বাড়াচ্ছে না, কিংবা যখন তরল থেকে তাপ বের করে নিচ্ছি, তাপ নিয়ে নিচ্ছি, কিন্তু তাপমাত্রা কমছে না। তো এই যে ধরনের ঘটনাগুলো কিন্তু আমরা অনেক সময় দেখে থাকবো। যেমন বিশেষ করে কোনো যদি গরমের দিনে একটা মাটির কলসি যদি আমরা দেখে রাখি, এর ভেতরে আমরা জল রেখেছি গরমের দিনে, তো এই মাটির কলসির গায়ে আমরা জানি যে অসংখ্য ছোট ছোট ছিদ্র থাকে।
এই ছিদ্র দিয়ে কি হয়, জল কিন্তু অনবরত চতুর্দিকে সব দিক দিয়েই বেরোতে থাকছে এবং এই জলটা যখন ধীরে ধীরে পারিপার্শ্বিক এর সংস্পর্শ থেকে বাষ্প হওয়া শুরু করছে, কিন্তু লিন তাপটা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু সে মাটির কলসির ভেতরে থাকা জল থেকেই কিন্তু নেবে এবং সেই জলটা সেজন্য দেখবে অনেকটাই ঠান্ডা লাগে। তো গরমকালে তোমরা যদি একটা প্লাস্টিকের বোতলের জল খাও এবং সেই সঙ্গে সঙ্গে একটা মাটির কলসির জল খাও, দেখবে যে ওই মাটির কলসির জলটা কিন্তু অত্যন্ত ঠান্ডা এবং আরামদায়ক লাগছে। তো এটা প্রকৃতপক্ষে পদার্থের যে অবস্থার পরিবর্তন বিষয়টা আমরা জেনেছি, তারই একটা যে বাস্তব প্রয়োগ হিসাবে আমরা এটাকে ধরতে পারি। তো আজকের ক্লাসে আমরা বা এই আলোচনাতে যেটা আলোচনা করলাম, পদার্থের অবস্থার পরিবর্তন এবং যেখানে যে তাপটাকে আমরা নতুন করে নাম দিয়েছি লিন তাপ, এই লিন তাপ বিষয়টা তোমরা বুঝলে। তাহলে তাপ কিন্তু বিভিন্ন প্রকার রূপে থাকতে পারে। যে তাপটা উষ্ণতা বাড়ায় সেটাকে আমরা বলে থাকি বোধগম্য তাপ, আর যে তাপটা অবস্থার পরিবর্তন ঘটায় সেটা হচ্ছে লিন তাপ। আরো এক প্রকারের তাপের রূপ আমরা পেয়ে থাকি, যে তাপটা কিন্তু না উষ্ণতার পরিবর্তন ঘটায় না কিন্তু অবস্থার পরিবর্তন ঘটায়, সে শুধু এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যেতে, সেটা হচ্ছে বিকীর্ণ তাপ। তো এই তিন প্রকার রূপে কিন্তু আমরা তাপটাকে আমরা সাধারণত প্রকৃতিতে পেয়ে থাকি। তো এই হচ্ছে আজকের আলোচনা। তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখবে এবং কোনো সমস্যা থাকলে কমেন্ট করবে।